অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট লার্নিং। আজকে আমরা ইন্ডিয়ান ইকোনমির সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ব্যাংকিং সম্পর্কে জানব। তো ব্যাংকিং আমাদের অর্থনীতির মেরুদণ্ড, এই জন্যই কিন্তু এই অধ্যায়টা এত বেশি গুরুত্বপূর্ণ। তো একেবারে প্রথম থেকে শুরু করতে হবে। ভারতে ব্যাংক ব্যবস্থাটা কবে থেকে এলো? সেটা হচ্ছে 1770 সালে প্রথম ব্যাংক স্থাপিত হয় ভারতবর্ষে, ব্যাংক অফ হিন্দুস্তান। খুব গুরুত্বপূর্ণ, ব্যাংক অফ হিন্দুস্তান প্রথম ভারতবর্ষের ব্যাংক। যদিও সেটা ওনারশিপ বিদেশি ছিল, ভারতীয়দের ওনারশিপ ছিল না। প্রথম যে ব্যাংকটা ভারতীয়দের দ্বারা ম্যানেজ করা হয়েছিল, কিছুটা পোর্শন, পুরোটা নয়, কিন্তু কমপ্লিট ইন্ডিয়ান ব্যাংক নয়, কিছুটা ভারতীয় ছিল বলা যায়, আওয়াধ কমার্শিয়াল ব্যাংক। সম্পূর্ণরূপে ভারতীয় ব্যাংক ছিল প্রথম কি? পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেটা স্থাপন করছেন কে? লালা লাজপত রায়। গুরুত্বপূর্ণ, হিস্টোরিক্যাল দিক থেকে গুরুত্বপূর্ণ এবং অর্থনৈতিক দিক থেকেও। আচ্ছা, এরপর খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা ন্যাশনালাইজড হচ্ছে 1955 সালে, জাতীয়করণ হচ্ছে, এবং তার নাম হচ্ছে কি? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পূর্বতন নাম ছিল ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, এটা মনে রাখতে হবে। এরপর আরবিআই, সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারতের ব্যাংকিং সিস্টেমে সবার উপরে রয়েছে আরবিআই, আরবিআই সেন্ট্রাল ব্যাংক। তো আরবিআই সম্পর্কে ডিটেলস আমাদেরকে জানতে হবে। আরবিআই কবে তৈরি হচ্ছে? 1 এপ্রিল 1935। আরবিআই এর প্রতিষ্ঠা কাল 1 এপ্রিল 1935, এবং এটা হিল্টন ইয়ং কমিশনের রিকমেন্ডেশনে আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী স্থাপন করা হচ্ছে। হিল্টন ইয়ং কমিশন, মনে রাখতে হবে, হিল্টন ইয়ং কমিশনের রিকমেন্ডেশনে এটা স্থাপন করা হচ্ছে আরবিআই অ্যাক্ট 1934 অনুযায়ী। প্রথম গভর্নর কে ছিলেন? অসবোর্ন স্মিথ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে টিক দেয়া আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। অসবোর্ন স্মিথ প্রথম গভর্নর, এবং প্রথম ভারতীয় গভর্নর সিডি দেশমুখ। আরবিআই এর হেডকোয়ার্টার কোথায় রয়েছে? মুম্বাইতে। আরবিআই ন্যাশনালাইজ হচ্ছে 1 জানুয়ারি 1949। আরবিআই জাতীয়করণ করা হচ্ছে 1 জানুয়ারি 1949 সালে। এবার আরবিআই এর অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেমটা কিরকম, আরবিআই কিভাবে কাজ করে সেটা একটু জানতে হবে, যেহেতু সবচেয়ে বড় ব্যাংক, আরবিআই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাংক। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্টর রয়েছে, যেখানে মোট মেম্বার হচ্ছে 21 জন। সেখানে একজন গভর্নর থাকছেন, 4 জন ডেপুটি গভর্নর থাকছেন, 10 জন গভর্নমেন্ট অফিসিয়াল থাকছেন, 4 জন রিজিয়নাল বোর্ডের মেম্বার থাকছেন, আর 2 জন ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে 2 জন থাকছেন। তো এই মোট 21 জন থাকছেন। এবং রিজিয়নাল বোর্ড, আরবিআই এর 4টে জোনাল অফিস রয়েছে, বড় জোনাল অফিস 4টে রয়েছে, সেটা হচ্ছে দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, এগুলো তে রয়েছে। এছাড়াও আরো অসংখ্য অফিস রয়েছে, কিন্তু 4টে বড় অফিস রয়েছে এই 4টে মহানগরে। আর আরবিআই এর কাজ কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ, আরবিআই কি করে থাকে? ব্যাংকার্স অফ দ্য ব্যাংক, অর্থাৎ অন্যান্য যে সমস্ত ব্যাংক রয়েছে তাদের ব্যাংক হিসেবে কাজ করে, তারা আরবিআই এর কাছে জমা রাখে, সুদ নেয়। তো এইভাবে সেজন্য আরবিআই কে ব্যাংকার্স ব্যাংক বলা হচ্ছে। আর কি করে? আরবিআই কিন্তু নোট ছাপায়, ইস্যু অফ কারেন্সি। সেজন্য আরবিআই নোটে কিন্তু আরবিআই যে গভর্নর তার সই থাকে, 1 টাকার নোটে ফাইন্যান্স সেক্রেটারি সই থাকে, এটা মনে রাখতে হবে। আরবিআই অন্যান্য ব্যাংকের রেগুলেটর হিসেবে কাজ করে, ফরেন এক্সচেঞ্জ ম্যানেজার হিসেবে কাজ করে, বিদেশি যে মুদ্রা সেটা কিন্তু এই আরবিআই সেটা মেনটেন করে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, ক্রেডিট কন্ট্রোল ইনস্ট্রুমেন্ট। ক্রেডিট কন্ট্রোলটা কি? খুব ভালো করে বুঝতে হবে, সবচেয়ে বেশি প্রশ্ন কিন্তু এই জায়গা থেকে আসে। ক্রেডিট কন্ট্রোল অর্থাৎ কতটা অর্থ আমাদের মার্কেটে থাকবে সেটাকে নিয়ন্ত্রণ করা। কেন? কারণ অর্থ বেশি হয়ে গেলে কি হবে? মুদ্রাস্ফীতি হবে, দ্রব্যের দাম বেড়ে যাবে, আর কমে গেলে মন্দা হবে, তখনও কিন্তু অর্থনীতি স্থিতিয়ে পড়বে, ঝিমিয়ে পড়বে। তো সেই জন্য অর্থকে নিয়ন্ত্রণ করা খুব দরকারি, প্রয়োজনীয়। তো অর্থ কিভাবে নিয়ন্ত্রণ করে? দুটো ভাবে নিয়ন্ত্রণ করে, কোয়ান্টিটেটিভ মেজার্স আর কোয়ালিটেটিভ মেজার্স। এইগুলো অন্যান্য যে ব্যাংক রয়েছে, অর্থাৎ আরবিআই একেবারে সবার উপরে, তার নিচে অন্যান্য ব্যাংক রয়েছে, তাদেরকে কন্ট্রোল করলেই ভারতের পুরো ইকোনমিটাকে কন্ট্রোল করা যাবে। কারণ ওই সমস্ত ব্যাংকের হাত দিয়েই অর্থ মার্কেটে যায়, আবার মার্কেট থেকে আসে। তো সমস্ত ব্যাংক রয়েছে আরবিআই এর আন্ডারে, তো তাদের উপর এইগুলো তারা প্রয়োগ করে, এইগুলো আরবিআই প্রয়োগ করে তাদের উপর। কোয়ান্টিটেটিভ আর কোয়ালিটেটিভ মেজার। কোয়ান্টিটেটিভ মেজার কি প্রয়োগ করে? ক্যাশ রিজার্ভ রেশিও। প্রত্যেকটা ব্যাংকে ক্যাশ রিজার্ভ রেশিও মেনটেন করতে হয়, অর্থাৎ ব্যাংকে যে অর্থ থাকে তার কিছু পরিমাণ অর্থ আরবিআই এর কাছে জমা রাখতে হয়, বাধ্যতামূলকভাবে জমা রাখতে হয়, সেটা হচ্ছে ক্যাশ রিজার্ভ রেশিও।
এটা যখনই বাড়িয়ে দেয় তখন কি হয়, বেশি টাকা আরবিআই এর কাছে জমা রাখতে হচ্ছে, বেশি টাকা লোন দিতে পারছে না, অর্থাৎ বাজারে অর্থটা যেতে পারছে না। তো যখন বেশি হয়ে যায় অর্থ, তখন আরবিআই কি করে, ক্যাশ রিজার্ভ রেশিওটাকে বাড়িয়ে দেয়। আর যখন মন্দা আসে তখন এটাকে কমিয়ে দেয়, ব্যাংকের হাতে বেশি টাকা থাকে, ব্যাংক বেশি লোন দিতে পারে, মার্কেটের টাকাটা ছড়িয়ে যায়। এই বিষয়গুলো মনে রাখতে হবে। প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু আরবিআই এভাবে অর্থটাকে কন্ট্রোল করে। স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও বা এসএলআর, সেটা কি? লিকুইডিটি রেশিও, অর্থাৎ লিকুইড মানি, যেটাকে আমরা চট করে যেটাকে ইউজ করা যায় সেই মানি, সবাই যেটাকে গ্রহণ করে, অর্থাৎ টাকা কাঁচা যেটা আর সোনা, সেটাও কিন্তু চট করে মানুষ অ্যাকসেপ্ট করে, কিন্তু চেক অ্যাকসেপ্ট করে না সবসময়। তো চেককে কিন্তু লিকুইড মানি বলা যায় না। তো লিকুইড মানি যেগুলো, সেগুলো ব্যাংকের নিজের কাছে জমা রাখতে হয়, সেটাকে বলা হয় স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। এবং এটা ওই একই পদ্ধতিতে আরবিআই কন্ট্রোল করে। যখন স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিওর হারটা বাড়ানো হয়, অর্থাৎ ব্যাংক কিন্তু বেশি করে টাকা লিকুইড মানি হিসেবে জমা দিতে হচ্ছে, অর্থাৎ বাজারে কিন্তু সে লোন দিতে পারছে না, অর্থাৎ বাজারে টাকা কম যাবে। কখন করে এটা? যখন মুদ্রাস্ফীতি হয়, বাজারে টাকা বেশি হয়ে যায়, তখন এটা করে, বেশি বাড়িয়ে দেয় তখন স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও। আর যখন মন্দা আসে তখন এটা কমিয়ে দেয়। সেম কিন্তু ব্যাংক রেট, রেপো রেট, এগুলোর ক্ষেত্রেও বিষয়টা কি বুঝবো? ব্যাংক রেট হচ্ছে আরবিআই যখন কমার্শিয়াল ব্যাংকে দীর্ঘ সময়ের জন্য, 5 বছরের বেশি এরকম সময়ের জন্য লোন দিয়ে থাকে, তখন সেটাকে বলে ব্যাংক রেট। তো এটা যদিও ওই খুব একটা কাজে লাগে না, কারণ দীর্ঘ সময়ের জন্য দিয়ে থাকে, চট করে মানি কন্ট্রোল করাটা সম্ভব হয় না ব্যাংক রেটের ক্ষেত্রে, কিন্তু এটা থাকে কোয়ান্টিটেটিভ মেজারেও একটা টুলস হিসেবে এটা ইউজ হয়। আর কি থাকে? রেপো রেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। রেপো রেটের ফুল ফর্ম হচ্ছে রিপারচেজ রেট। অর্থাৎ একবার কমার্শিয়াল ব্যাংক আরবিআই এর কাছে গভর্নমেন্ট সিকিউরিটি জমা রাখলো, আবার সেটা কিনে নিল, বেশি দাম দিয়ে কিনে নিল, সেই যে পার্সেন্টেজ, সেটাই হচ্ছে রেপো রেট। এখানে কি হয়, অর্থাৎ ব্যাংকে যখন টাকা প্রয়োজন হয় তখন কি করে, সে গভর্নমেন্ট সিকিউরিটিগুলো আরবিআই এর কাছে জমা দিয়ে দেয়, আরবিআই তার বাবদ তাকে অর্থ দিল, এবং সে যখন ওই গভর্নমেন্ট সিকিউরিটি কিনছে তখন বেশি দাম দিয়ে কিনছে, এবং যে রেটে কিনছে সেটাই হচ্ছে রেপো রেট। আর এই রেপো রেটটা কিন্তু শর্ট টার্ম, ব্যাংক রেটটা বেশি লং টার্মের জন্য হয়ে থাকে, দীর্ঘ সময়ের জন্য। রেপো রেটটা ধরা যাক 7 দিনের জন্য, এরকম কম সময়ের জন্য রেপো রেটটা কিন্তু হয়ে থাকে। তো ব্যাংকে যখন অর্থ দরকার হয় তখন রেপো রেট হিসেবে সে আরবিআই এর কাছ থেকে অর্থ নেয়। আর কি রয়েছে? রিজার্ভ রেশিও, সরি রিভার্স রেপো রেট। রিভার্স রেপো রেট, রিজার্ভ রেশিও হচ্ছে এইগুলো, এই ক্যাশ রিজার্ভ রেশিও এবং স্ট্যাচুটরি লিকুইড রেশিও, এটাকে রিজার্ভ রেশিও বলা হয়। আর এখানে এটা রিভার্স রেপো, অর্থাৎ বিপরীত। যখন ব্যাংকের, কমার্শিয়াল ব্যাংকের হাতে কিছু অর্থ বেশি থাকে, তখন সে কি করে, সেটা আরবিআই এর কাছে জমা রেখে দেয়, বা ওই জি সেক্টর আরবিআই কিন্তু ওই ইয়েদের কাছ থেকে, কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে পারচেস করে নেয়, এবং তার ফলে সেটাকে বলা হচ্ছে রিভার্স রেপো। রিভার্স রেপো কিন্তু যে হার, এর যে সুদের হার, সেটা সবসময় রেপো রেট থেকে কম হয়। আর কি রয়েছে? মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, অর্থাৎ এই যে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, এখানে একটা পার্সেন্টেজ আছে, ম্যাক্সিমাম এটা 40% হতে পারে। স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও ম্যাক্সিমাম 40% হতে পারে। তো অনেকটাই অর্থ তাকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও রাখতে হয়, যদিও এটা এতটা থাকে না, কিন্তু রাখতে হয়। তো তার ফলে কি হয়, ব্যাংকের হাতে অর্থ কম হয়ে যেতে পারে। তো যখনই কম হয়ে যায়, তখন এই স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও থেকে যখন অর্থের প্রয়োজন, সেখান থেকে কিছু পরিমাণ মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি হিসেবে ব্যাংক কিন্তু নিতে পারে। তো যেটা এই স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও থেকে নিতে পারে, সেটাই মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এবং এটাও কিন্তু ওই একটা পার্সেন্টেজ থাকে, কতটা নিতে পারে এবং কতটা সে দিতে পারে। তো সেটাই হচ্ছে মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি। আর রয়েছে কি? কোয়ালিটেটিভ। এটা এখানে কিন্তু সবকটা পার্সেন্টেজের বিষয়, সেজন্য এটাকে কোয়ান্টিটেটিভ বলা হচ্ছে, কত পার্সেন্ট বাড়ানো কমানো হচ্ছে সেটা। আর কোয়ালিটেটিভটা এখানে কিন্তু সরাসরি ব্যাংকে বলা হচ্ছে যে তোমরা বাজার থেকে এইভাবে টাকা তোলো, এইভাবে করো। তো সেইটা হচ্ছে, সেই জন্য সেটাকে বলা হচ্ছে কোয়ালিটেটিভ। প্রথমটা কি? ক্রেডিট রেশনিং। এখানে ধরা যাক কৃষি সেক্টরে লোন প্রয়োজন, অর্থের প্রয়োজন, ব্যাংকে সরাসরি বলা হলো যে তোমরা এগ্রিকালচার সেক্টরে এতটা লোন দিতে হবে, তুমি যে মোট লোন দিচ্ছ তার সবচেয়ে বেশি লোন দিতে হবে এগ্রিকালচার সেক্টরে। তো এই পার্টিকুলার কোনো জায়গাতে যখন এরকম ধরনের করা হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে ক্রেডিট রেশনিং। আর কি? মোরাল সুয়েশন। ব্যাংকে সরাসরি পরামর্শ দেওয়া হচ্ছে যে তোমরা কিন্তু এখন বেশি অর্থ বাজারে ছেড়ো না, এখন অলরেডি ব্যাংকে, বাজারে প্রচুর অর্থ রয়েছে। তো এরকম ধরনের পরামর্শ যখন ব্যাংকে দেওয়া হচ্ছে, সেটাকে বলা হচ্ছে মোরাল সুয়েশন। আর কি হচ্ছে? ডাইরেক্ট অ্যাকশন। সরাসরি ব্যাংক ধরা যাক কোনো কথা শুনছে না, বা কোনো বিষয় করছে, প্রবলেম কিছু রয়েছে, সেখানে কিন্তু সরাসরি সেখানে ব্যাংকের উপর পেনাল্টি ইম্পোজ করে, এরকম ধরনের কিছু ডাইরেক্ট অ্যাকশন নিচ্ছে, সরাসরি সেটা অ্যাকশন নিয়ে থাকে। তো সেটাকে বলা হচ্ছে ডাইরেক্ট অ্যাকশন। তো এইভাবে কোয়ান্টিটেটিভ, কোয়ালিটেটিভ
কন্ট্রোলের মাধ্যমে বাজারে কতটা অর্থ থাকবে সেটা আরবিআই কিন্তু নিয়ন্ত্রণ করে। তো কোয়ান্টিটেটিভের মধ্যে এইগুলো এবং কোয়ালিটির মধ্যে এইগুলো। তো বাজার থেকে যখনই অর্থে বেশি হয়ে যায়, বাজারে যখনই অর্থ বেশি হয়ে যায়, তখনই কি করে এই কোয়ান্টিটেটিভের পার্সেন্টেজ সবগুলো কিন্তু আরবিআই বাড়িয়ে দেয়। তার ফলে কি হয়, ব্যাংক বেশি লোন দিতে পারে না, বাজারে অর্থ তখন আর যেতে পারে না বেশি। তো তার ফলে মুদ্রাস্ফীতিটা ঠিকঠাক জায়গায় চলে আসে। আবার যখন মন্দা আসে তখন এগুলো কিন্তু পার্সেন্টেজটা কমিয়ে দেয়। ব্যাংকের হাতে বেশি অর্থ থাকে লোন দেওয়ার জন্য, মার্কেটে অর্থ যায়। তো এই প্রসেসে কিন্তু কাজগুলো চলতে থাকে। তো এটা মনে রাখতে হবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর কি রয়েছে, ব্যাংকিং এর বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে। ব্যাংকের বিভিন্ন ক্লাসিফিকেশন রয়েছে, সেগুলো আমাদের জানতে হবে। প্রথমে রয়েছে কমার্শিয়াল ব্যাংক। কমার্শিয়াল ব্যাংক অর্থাৎ বাণিজ্যিক ব্যাংক, যারা কিনা লোন দিয়ে থাকে, প্রফিট মোটিভ থাকে এদের, প্রফিটের জন্য লোন দিয়ে থাকে। তো কমার্শিয়াল ব্যাংক, এরা যে কমার্শিয়াল ব্যাংকগুলো ভারতবর্ষীয়, আমাদের দেশীয় ব্যাংক যেগুলো, সেটা পাবলিক হতে পারে বা প্রাইভেট হতে পারে, তারা কোম্পানি অ্যাক্ট 1956 অনুযায়ী বা যেটা অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2013 অনুযায়ী তারা কিন্তু রেজিস্টার করা থাকে তাদেরকে। সেই অনুযায়ী এটাকে পাবলিক আর প্রাইভেট দুটো আবার ভাগ থাকে। পাবলিকটা কি, যেটা কিনা সরকার নিয়ন্ত্রিত যে ব্যাংক, তার মানে এই নয় যে 100% সেখানে সরকারের পোর্শনটা থাকবে 100%, এরকম নয়। 51% বেশি থাকলেই কিন্তু সেখানে সে কন্ট্রোল করতে পারছে। সুতরাং পাবলিক সেক্টর ব্যাংক যেগুলো, যেখানে সরকার সরাসরি কন্ট্রোল করছে, বিভিন্ন ব্যাংক রয়েছে। আর রয়েছে প্রাইভেট সেক্টর ব্যাংক, অর্থাৎ নিয়ন্ত্রক কোনো প্রাইভেট সংস্থা। আর রয়েছে ফরেন ব্যাংক, ওই যে ব্যাংকগুলো কোম্পানি অ্যাক্ট 1956 বা 2013 এর আন্ডারে পড়ছে না, অন্য কোনো কোম্পানি, অন্য কোনো দেশের আইন অনুযায়ী তারা রেজিস্টার করেছে, তাদেরকে বলা হচ্ছে বিদেশি ব্যাংক। সেরকম ব্যাংকও রয়েছে, তারাও কমার্শিয়াল পারপাসে আমাদের দেশে আসে, ব্রাঞ্চ খোলে এবং কমার্শিয়াল কাজকর্ম চালায়। আর কি রয়েছে, রিজিওনাল রুরাল ব্যাংক বা আরআরবি। 1975 সালে এটা স্থাপিত হয়েছিল। গুরুত্বপূর্ণ সালটা মনে রাখতে হবে, কারণ সরাসরি প্রিলিমসে সাল জিজ্ঞাসা করা হয়। আরআরবি, তো এটা একটা হাইব্রিড ব্যাংক বলা যায়। ব্যাংকের কিছু বৈশিষ্ট্য রয়েছে, কিছু অন্য বৈশিষ্ট্য রয়েছে, তার জন্যই আরআরবিটাকে আলাদা করা হয়। তো আরআরবির ক্ষেত্রে একটা স্পন্সর ব্যাংক থাকে, এই কমার্শিয়াল ব্যাংকের কোনো একটা ব্যাংক আরআরবি কে হেল্প করে থাকে। এবং আরআরবির মূল কাজ হচ্ছে রুরাল এরিয়াতে বিভিন্ন লোন প্রদান করা। আর রয়েছে কোঅপারেটিভ ব্যাংক। কেন এটা আলাদা, কারণ কোঅপারেটিভ ব্যাংক যে রেজিস্ট্রেশন করে সেটা স্টেট অ্যাক্ট অনুযায়ী করে, কারণ পার্টিকুলার কোনো স্টেটে এই কোঅপারেটিভ ব্যাংকটা থাকে। সেই জন্য এটা দেখা যাচ্ছে কি, এর ক্লাসিফিকেশনটা স্টেট কোঅপারেটিভ ব্যাংক, ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাংক এবং ভিলেজ কোঅপারেটিভ ব্যাংক, এই ধরনের ক্লাসিফিকেশন কোঅপারেটিভ ব্যাংকের মধ্যে করা হয়। তো এবং এরাও কিন্তু রুরাল এরিয়াতে বিভিন্ন বিষয়ের জন্য লোনটা দিয়ে থাকে। তো এই হচ্ছে কমার্শিয়াল এবং কোঅপারেটিভ। এবার অল ইন্ডিয়া ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন বা ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ডিএফআই, এআইএফআই বা ডিএফআই একই বিষয়। তো ডিএফআই থেকে আমরা বুঝতে পারি কি, ডেভেলপমেন্টের জন্য, পার্টিকুলার কোনো সেক্টরে ডেভেলপমেন্টের জন্য এই ইনস্টিটিউশনগুলো রয়েছে। কি কি নাম, আইএফসিআই, ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, ইন্ডাস্ট্রি সেক্টরে লোন দেয় এরা, পার্টিকুলার ইন্ডাস্ট্রি সেক্টরে লোন দেয়। এরা কিন্তু ব্যাংকের থেকে আলাদা, কারণ ব্যাংক যেমন লোন দেয়, বিভিন্ন ধরনের ডিপোজিট থাকে, টাইম ডিপোজিট থাকে, ডিমান্ড ডিপোজিট থাকে। তো এরা কিন্তু সেরকম কিছু নয়, এরা সাধারণত লং টার্মের জন্য লোন দিয়ে থাকে এবং এরা কিন্তু ওই ডিমান্ড ডিপোজিট সাধারণত রাখে না। তো সেই জন্য এরা ব্যাংকের থেকে আলাদা এবং পার্টিকুলার সেক্টরে এরা লোনটা দিয়ে থাকে। তো এখানে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে লোন দিচ্ছে আইএফসিআই, এবং মনে রাখতে হবে এটা কিন্তু ফার্স্ট ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, সেটা কি আইএফসিআই, এবং এটা স্থাপিত হয়েছিল 1948 সালে। সালগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সরাসরি সাল থেকে প্রশ্ন হয়। নেক্সট, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা আইডিবিআই, এটা স্থাপন করা হয়েছিল কবে, 1964 সালে। এবং এই আইডিবিআইটা 2004 সালে ব্যাংকের সাথে মার্জ হয়ে যায়, যেটাকে আমরা আইডিবিআই ব্যাংক বলে বর্তমানে চিনি। সেটা কিন্তু পূর্বে ছিল কি, ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া বা ইন্ডাস্ট্রি সেক্টরে লোন দেওয়ার জন্য একটা ডেভেলপমেন্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ছিল। বর্তমানে ব্যাংক রয়েছে, আর এটাকে বর্তমানে প্রাইভেটাইজেশনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এটা একটু মনে রাখতে হবে। আর সিডিবি বা স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, স্মল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া নাম থেকে আমরা বুঝতে পারি কি, ছোট ছোট যে সমস্ত ইন্ডাস্ট্রি রয়েছে তাদেরকে লোন দিয়ে থাকে এই ব্যাংকটা। সিডিবি স্থাপনাকাল 1989। নেক্সট, এক্সিম ব্যাংক বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া, এটা স্থাপন হচ্ছে কবে, 1982 জানুয়ারি মাসে।
1982 জানুয়ারি মাসে, মনে রাখতে হবে খুব গুরুত্বপূর্ণ সাল। এখানে দুটো ব্যাংক স্থাপন করা হয়েছিল। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক কি করে, এক্সপোর্ট ইম্পোর্টের জন্য লোনটা দিয়ে থাকে। ধরা যাক বিদেশে কিছু এক্সপোর্ট করা হবে, তো তার জন্য কিন্তু সাপোর্ট বিভিন্ন দেওয়া হয়ে থাকে, বিভিন্ন ধরনের লোন দেওয়া থাকে। সেই হিসাবের জন্য যে ব্যাংকটা, তাকে বলা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া, 1982 জানুয়ারি মাসে। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যেটাকে বলা হয় নাবার্ড, নাম থেকেই বোঝা যাচ্ছে এগ্রিকালচার সেক্টরে, রুরাল সেক্টরে এরা লোন দিয়ে থাকে, তাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করে থাকে। এবং এটা স্থাপন কাল হচ্ছে জুলাই 1982। তো দুটোই 82-তে, একটা জানুয়ারিতে এক্সিম ব্যাংক আর জুলাইতে নাবার্ড। আর কি রয়েছে, ন্যাশনাল হাউজিং ব্যাংক। ন্যাশনাল হাউজিং ব্যাংক খুব গুরুত্বপূর্ণ, 1988 সালে স্থাপন করা হচ্ছে এবং এটা যে হাউজিং সেক্টর রয়েছে, হাউজিং সেক্টর গুলোকে ডেভেলপমেন্টের জন্য লোন দিয়ে থাকে। আর রয়েছে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এরা সাধারণত ব্যাংকিং এর যে কাজগুলো সেগুলো করে না, বিভিন্ন ধরনের ডিপোজিট এরা রাখে, বিভিন্ন ধরনের কাজ এরা করে থাকে। নামগুলো দেখে আমরা বুঝে যাব। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন, এলআইসি যেটাকে আমরা বলে থাকি, 1956 সালে এটা কিন্তু ন্যাশনালাইজেশন হচ্ছে। অর্থাৎ এলআইসি যেটা, সেটা পূর্বতন 1956-র আগে বিভিন্ন ছোট ছোট লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন ছিল, সেগুলোকে একত্রিত করে ন্যাশনালাইজ করা হচ্ছে 1956 সালে। খুব গুরুত্বপূর্ণ সাল। আর কি রয়েছে, এলআইসির কাজটা আমরা মূলত জানি, লাইফ ইন্স্যুর করে থাকে ইন্স্যুরেন্সের জন্য। জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন স্থাপন হচ্ছে 1973-এ। আর কি রয়েছে, মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডটা কি, স্টক মার্কেট থেকে আমরা জানি, স্টক মার্কেট আর ইন্ডিভিজুয়াল ব্যক্তির মধ্যে একটা সংস্থা কাজ করে, ব্যক্তির সাথে ওই স্টক মার্কেটের সাথে কানেকশন করে থাকে এরা, যেটাকে বলা হয় মিউচুয়াল ফান্ড। আর হেজ ফান্ড, হেজ ফান্ড বড় যারা ইনভেস্টর তাদের জন্য হেজ ফান্ড। আর ভেঞ্চার ক্যাপিটাল, যারা কিনা ইনোভেশন সেক্টরে নতুন ধরনের কাজকর্ম করছে তাদেরকে ভেঞ্চার ক্যাপিটাল বলে। তো এই নামগুলো মনে রাখতে হবে একটু। নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আরো অনেক রয়েছে, গুরুত্বপূর্ণ সবচেয়ে যেগুলো সেগুলো এখানে আলোচনা করা হচ্ছে। আর কি রয়েছে, স্পেশাল কিছু ব্যাংক রয়েছে যেটা বর্তমানে নতুন স্থাপন করা হচ্ছে, পেমেন্ট ব্যাংক। পেমেন্ট ব্যাংকের বিষয়টা কি, এরা 1 লাখ টাকা পর্যন্ত জমা রাখতে পারে এবং এরা কিন্তু কোনো লোন দিতে পারে না। এরা শুধুমাত্র ডেবিট কার্ড ইস্যু করে, কোনো ক্রেডিট কার্ড ইস্যু করতে পারে না। এদের মূল কাজ হচ্ছে পেমেন্ট করা। পেমেন্ট ব্যাংক নাম থেকেই বোঝা যাচ্ছে অনলাইন পেমেন্টের যে সিস্টেমগুলো সেখানে কিন্তু কাজ করে। বর্তমানে 6টা ব্যাংক রয়েছে এরকম যারা অ্যাক্টিভ রয়েছে, এয়ারটেল, ইন্ডিয়া পোস্ট, ফিনো, পেটিএম, জিও এবং এনএসডিএল। এইগুলো বর্তমানে পেমেন্ট ব্যাংক হিসেবে কাজ করছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, একটা ইনস্টিটিউশন, সেটা হচ্ছে ব্যাংকিং ওম্বার্সম্যান। সেটা কি, 1995 সালে এটা স্থাপন করা হয়েছিল, মনে রাখতে হবে। ব্যাংকিং ওম্বার্সম্যানের বিষয়টা কি, ধরা যাক কোনো একটা ব্যক্তি ব্যাংকে গিয়ে কোনো প্রতারণার শিকার হলো, কোনো সমস্যার সৃষ্টি হলো, সেখানে সে এই ব্যাংকিং ওম্বার্সম্যানের কাছে তার অভিযোগটা জানাতে পারে। তো এই ব্যাংকিং ওম্বার্সম্যান হচ্ছে একটা ডিসপিউট রেজলিউশন ইনস্টিটিউশন। অর্থাৎ এখানে বিভিন্ন রকম যে প্রবলেমগুলো অ্যারাইজ হচ্ছে সেগুলোকে এরা নিয়ন্ত্রণ করে, সেগুলোকে বিভিন্ন রকম সমাধানের চেষ্টা করে। সেই জন্য এরা কিন্তু একটা কোয়াসি জুডিশিয়াল অথরিটি, অর্থাৎ এর কিন্তু জুডিশিয়াল পাওয়ার রয়েছে কিছুটা। এই সমস্ত সমস্যার সমাধান তারা করছে এবং তারই জুডিশিয়াল পাওয়ারটা রয়েছে, সেই জন্য কোয়াসি জুডিশিয়াল অথরিটি। মনে রাখতে হবে 1995 সালে এটা স্থাপন করা হয়েছিল। আর কি রয়েছে, ব্যাংকস বোর্ড ব্যুরো। এরা কি করে থাকে, 2016 সালে এটা এস্টাবলিশ হয়েছে। এরা অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা দেখে থাকে ব্যাংকিং সেক্টরে। আর বিভিন্ন ধরনের এটিএম হয়, মূলত 3 ধরনের এটিএম গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে ব্যাংকিং এটিএম, যেটা ব্যাংকের লোগো থাকে, সরাসরি ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত হয়। ব্রাউন লেভেল এটিএমটা কি, এটা ব্যাংক দ্বারা নিয়ন্ত্রিত নয়, কোনো একটা থার্ড পার্টি যখন একটা এটিএম কন্ট্রোল করছে, সেটা হচ্ছে ব্রাউন লেভেল এটিএম তাকে বলে। সেখানে কিন্তু ব্যাংকেরই লোগো থাকে কিন্তু নিয়ন্ত্রণ সংস্থা অন্য। আর হোয়াইট লেভেল এটিএম, অর্থাৎ এখানে কিন্তু ব্যাংকের নিজস্ব এটিএম নয়, এটা কোনো ওই এনবিএফসি যদি কোনো এটিএম থেকে থাকে, সেগুলো আলাদা আলাদা যে এটিএম, সেগুলো ব্যাংকিং নয় কিন্তু অন্য সেক্টরের যে এটিএম, সেটাকে বলা হয় হোয়াইট লেভেল এটিএম। তো এই 3 ধরনের এটিএম এর কথা মনে রাখতে হবে। আরো অনেক টাইপ রয়েছে, সেগুলো এখানে আলোচ্য বিষয় নয়। ব্যাসেল নর্মস। ব্যাসেল কি, ব্যাসেল সুইজারল্যান্ডের একটা শহর। সেখানে ব্যুরো অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, বিআইএস, ব্যুরো অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট, এর হেডকোয়ার্টার রয়েছে ব্যাসেলে। এটা কি, ব্যুরো অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টটা কি, প্রত্যেকটা দেশের যে সেন্ট্রাল ব্যাংক রয়েছে, যেমন আমাদের আরবিআই রয়েছে, অন্যান্য দেশের অন্য সেন্ট্রাল ব্যাংক রয়েছে, তো তাদের একটা সংগঠন হচ্ছে এই ব্যুরো অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট। বিভিন্ন ধরনের ব্যাংকিং সমস্যা সমাধান আরো কিভাবে ডেভেলপমেন্ট হবে, এরকম বিভিন্ন বিষয় সেখানে আলোচনা করা হয়। তো ব্যাসেলে যে এই
সালে প্রথম 88 সালে প্রথম যে সম্মেলনটা হয়েছিল, সেখানে নন পারফর্মিং অ্যাসেটটাকে কিভাবে কন্ট্রোল করা যাবে, কি করে কমানো যাবে, সেটাকে আলোচনা করা হয় এবং সেখানে কিছু কিছু মেজার্স উঠে আসে কি কিভাবে করতে হবে সেটা। তো নন পারফর্মিং অ্যাসেটটা কি? যে লোনটা ব্যাংক দিয়ে দিয়েছে অলরেডি, কিন্তু ফেরত আসছে না, আর লোনের টাকা ফেরত আসছে না, অলরেডি সেই টাকাটা ডুবে গেছে বলা যায় সরাসরি, সেটাই হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। এরকম বহু ব্যাংক রয়েছে বর্তমানে যেখানে লোন নিয়ে কিন্তু আর লোন মেটায়নি, সেই ব্যক্তি চলে গেছে, লোন কিন্তু রিপে করেনি বা যে কোনো কারণে রিপে হয়নি, সেটা হচ্ছে নন পারফর্মিং অ্যাসেট। ব্যাংকের যত বেশি নন পারফর্মিং অ্যাসেট বাড়তে থাকবে, তত বেশি ব্যাংকের সমস্যা, ব্যাংক উঠে যেতে পারে একটা সময় এটা বাড়তে বাড়তে। তো সেই সমস্যা সমাধানের জন্য বেসেল নর্মস আছে 1988, 2004 এবং 2010 সালে। বিভিন্ন বিষয় এখানে উঠে আসে। 2004 সালে যেটা উঠে আসে, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, একটা পার্টিকুলার যে ক্যাপিটালটা রয়েছে তার একটা পার্সেন্টেজ ব্যাংকে কিন্তু সরিয়ে রাখতে হয়, যাতে করে কোনো সমস্যা তৈরি হলে সেখান থেকে সে ফান্ডটা তুলতে পারে, সেটা ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও 2004 সালে কনসেপ্টটা আসে। এবং লাস্ট যে বেসেল হয়েছিল সেটা 2010 সালে হয়েছিল। তো মনে রাখতে হবে 88, 2004 এবং 2010। এবং এই বেসেল নর্মস মানে কিন্তু ব্যাংকের কিছু কিছু রেগুলেশন রয়েছে, ব্যাংকের কিছু নির্দেশ দেওয়া রয়েছে, তোমাদের এইগুলো মেনটেন করতে হবে যাতে করে নন পারফর্মিং অ্যাসেটটাকে কমানো যায়, সেটাই হচ্ছে বেসেল নর্ম। এটুকু এখানে জানলে যথেষ্ট। আর কি রয়েছে, ব্যাংকিং সেক্টরের রিফর্মস, বিভিন্ন কমিটি ব্যাংকিং সেক্টরে এসেছিল বিভিন্ন ধরনের চেঞ্জ আনার জন্য। সেগুলো কি খুব গুরুত্বপূর্ণ যে কমিটিগুলো ছিল, প্রথম হচ্ছে ফার্স্ট নারিশমেন্ট কমিটি। নারিশমেন্ট কমিটি 1951 সালে প্রথম বসেছিল, সেটা হচ্ছে ফার্স্ট নারিশমেন্ট কমিটি। এর কিছু রেকমেন্ডেশন ছিল যেগুলো অধিকাংশই মেনে নেওয়া হয়েছিল। কি কি রেকমেন্ডেশন ছিল সেগুলো এখানে গুরুত্বপূর্ণ নয়, তো মনে রাখতে হবে। প্রথম নারিশমেন্ট কমিটি 1991 সালে এসেছিল। নেক্সট ভার্মা কমিটি, যেটা এসেছে 1996 সালে। তারপরে খান কমিটি 1997-তে। দ্বিতীয় নরসিংহন কমিটি আসছে 1998-তে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 91 এবং 98। এবং নরসিংহন কমিটিটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এবং ভার্মা কমিটি এবং খান কমিটি যে ব্যাংকিং সেক্টর রিফর্মের সাথে যুক্ত, সেগুলো আমাদের মনে রাখতে হবে। তো এই কমিটিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বর্তমান যে ব্যাংকিং সিস্টেম যে দাঁড়িয়ে রয়েছে, তো তাদের বিভিন্ন যে পরিবর্তন সাধন করা হয়েছিল সেগুলো কিন্তু এই কমিটি দ্বারাই হয়েছিল, এবং তার জন্যই কিন্তু ব্যাংকের বর্তমান যে পরিস্থিতি, যে একটা ভালো পর্যায়ে রয়েছে ব্যাংকিং সিস্টেমটা, সেই তাদের জন্য কিন্তু এরা দায়ী। সেই জন্য এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অধ্যায়টা প্রত্যেকটা বিষয়ে গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ইনফরমেশন এখানে গুরুত্বপূর্ণ, কারণ এখান থেকে প্রশ্ন তৈরি হবেই, যেটা প্রিলিমস অফ মেন্স। তো খুব যত্ন সহকারে এটা পড়তে হবে, এবং এই অধ্যায়টা এখানে কমপ্লিট করছি। নমস্কার, ধন্যবাদ।